আরো কিছু মানে ডিফারেন্ট পার্সোনালিটিস কস্টিকামের আছে যেগুলো আসলে একটু জানা দরকার। এগুলো জানার পরে আমরা কয়েকটা কেস দেখবো। ২-৩ টা কেস দেখে আমরা মোটামুটি কস্টিকামটাকে ক্লোজ করে ফেলবো। তো আজকে যে রুব্রিক্সটা নিয়ে আলোচনা করব, এটার আগে আলোচনা করছি কিনা আমার মনে পড়ছে না। সেটা হচ্ছে যে সিরিয়াস। সিরিয়াস ইকুয়াল টু আর্নেস্ট। সিরিয়াসনেস সম্ভবত আলোচনা করিনি, খুব ছোট্ট করে বলি। সিরিয়াস, সিরিয়াস মানে কি? আমি খুব সিরিয়াস। এই বিষয়টাকে হেলাফেলা করো না। আমরা বলি না আমি খুব সিরিয়াস হয়ে গেছি। সিরিয়াস হয়ে শোনো তো। হ্যাঁ, তো সিরিয়াস এর ডিকশনারি মিনিং হচ্ছে উৎসাহী, গুরুগম্ভীর এবং ঐকান্তিক ভাবে সরি ঐকান্তিক ভাবে সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে এরকম ব্যক্তি। উৎসাহী, গুরুগম্ভীর এবং ঐকান্তিক ভাবে সম্পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে এরকম ব্যক্তিকে সিরিয়াস বলে। এমন নয় যে সে সব সময় কাজের মধ্যে লেগে থাকবে। আবার আপনারা মনে করলেন যে সিরিয়াস পারসন সবসময় ওই করে থাকে, তা কিন্তু না। তবে সে যে কাজ করবে তা সম্পূর্ণ আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে কাজ করবে। যেমন হ্যাঁ, অপোজিট টু ফেবুলাস। যেমন ধরেন যে আমাদের ক্লাসে এখন থাকার কথা ৫০ জন, ৫৫ জন বা ৬০ জন। তো সেইখানে আমরা এখন ২৪ জনকে দেখতে পাচ্ছি। তার মানে আপনারা সিরিয়াস বলা যায়। ক্লাসের ব্যাপারে আপনারা ঠিক টাইম মতো এসেছেন। কিছু পার্সন আসবে ১০ মিনিট পরে, কিছু পার্সন আসবে ১৫ মিনিট পরে। আর যে ফেবুলাস পার্সন তার ক্লাস শেষ হয়ে যাওয়ার ওহো আজকে না ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে ভিডিও দেখে নেব। হ্যাঁ, এইটা হলো ফেবুলাস পার্সন নাকি? উদাসীন টাইম টেবলের ব্যাপারে। আর সিরিয়াস হচ্ছে একদম যে কাজ হাতে নিবে সেই কাজ একদম মানে ইমানদারির সাথে সে করবে এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনা তার মধ্যে বজায় থাকবে এবং সম্পূর্ণ আন্তরিকতা নিয়ে সে একাগ্র চিত্তে ওই কাজটা করবে। তো যেমন তেমন ভাবে সে কাজ করে না। কাজটা হলেই হলো, করেই দিলাম। হোমিওপ্যাথি শিখে ফেললাম, কস্টিকাম গলা বসে গেছে, হ্যাঁ, হাতে প্যারালাইসিস হয়েছে, এন্ড্রয়েড মাসলে প্রবলেম হয়েছে, এই কস্টিকাম দিলেই হলো। এই ইয়াতে সে যাবে না। সে যা করতে চায় তা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে করবে, পুরোপুরি করবে, 100% করবে, যতটুকু দরকার। সে পুরো কাজকে পুরো আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে করবে, কোনো প্রকার অবহেলা সে করবে না। তো আমরা ওই যে সেদিন একটা কেসের কথা বললাম না, যে আইএসএ অনুপ্রাণিত হয়ে সেই ছেলেটা সংগঠনে যোগ দিল, দেশকে পরিবর্তন করবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে, কৃষি কালচারকে পরিবর্তন করবে। আমার মনে হয় আপনারা ভুলে যাননি সেই কেসটাতে কি হলো। সেই সংগঠন পরিচালনা করার জন্য বা প্রচার করার জন্য তার যা যা করা দরকার সে তাই তাই করতো। সে ফজরের নামাজে যাবে, ওখানে যে মুসল্লিদের সাথে অপেক্ষাকৃত ইয়াং যারা আছে তাদের সাথে সে মোটিভেটেড করার চেষ্টা করবে, যে যেভাবে মোটিভেটেড হয় তাকে সেভাবে মোটিভেট করবে। তো সংগঠনের কোনো কাজে যদি সে কোনো সময় মানে তাকে তার যারা ভাই ছিল বা সংগঠনের হত্যাকর্তা ছিল তারা যদি বলে যে আজকে তোমাকে ভোর ৩টার সময় আসতে হবে, তখন সে তার বাবা মাকে, তার বাবা মার নিষেধাজ্ঞা সত্ত্বেও তার বাবা মা যদি তাকে বেঁধেও রাখে, যেভাবেই হোক, যত অসুবিধাই হোক না কেন, সে কিন্তু ওই জায়গায় চলে যাবে। তো এই ধরনের লোকজন, এই ধরনের সিরিয়াস লোকজন, এই ধরনের আর্নেস্ট লোকজন তাদের চিন্তা চেতনা অনুযায়ী যে কাজ করতে চায় সে কাজটা পুরোপুরি আনন্দের সাথে করে। দেখেন, যে কাজের মধ্যে আনন্দ থাকবে, আপনারা যদি এই স্টাডিটাকে আনন্দের মনে করেন তাহলে দেখবেন যে আনন্দটা ভালো লাগতেছে, এই স্টাডিটা পড়াটা ভালো লাগতেছে, মেডিসিন গুলা ভালো লাগতেছে। আবার আপনারা যদি এই যে আমার আলোচনাগুলাকে আপনারা যদি আনন্দ সহকারে না নেন, হ্যাঁ, তাহলে তখন আপনাদের কাছে মনে হবে তোর কি শিখালো, কিছুই তো আসছে না। বাসার ভাই একটু বুঝতে পারি না, স্যার কি বলে মাথার উপর দিয়ে যায়, আপনি একটু বুঝায় বলেন।
বা অমুক ভাইজান। তার মানে কি, কোনো জিনিস নিতে গেলে আপনাকে আনন্দ থাকতে হবে, হ্যাঁ, সিরিয়াস হতে হবে। আপনি যদি সিরিয়াস হয়ে যান তাহলে ডেফিনেটলি আপনার মাথার মধ্যে সেই জিনিস ঢুকবে। টুডে অর টুমরো আপনি সেই জায়গায় ভালো করতে পারবেন। তো এরকম ভাবনা থেকে তার মধ্যে কখনোই আসে না যে কাজটা করতে সে বাধ্য হচ্ছে বা তার মনের বিরুদ্ধে করতে হচ্ছে। আপনি যখন সিরিয়াস থাকবেন তখন কখনোই আপনার মনে এটা আসবে না যে কেউ আমাকে জোর করে কাজটা করায় নিচ্ছে বা আমি কাজটা করতে বাধ্য হই। বাউন্ড ফিলিংসটা তার মধ্যে আসবে না। বুঝতে পারলেন? তো এইভাবে কাজ করার মধ্যে সে এক ধরনের সন্তুষ্ট অনুভব করে, সন্তুষ্ট অনুভব করে। এরপরের একটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে পজিটিভনেস। পজিটিভনেস কি? পজিটিভনেস মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি? ইতিবাচক, আশাবাদী, হ্যাঁ, বাস্তব এবং গঠনমূলক মনোভাব রাখা ব্যক্তি। এরা হলো পজিটিভ ব্যক্তি। তো নিশ্চিত এবং স্পষ্ট মতামত রাখার ব্যক্তি এরা। সব সময় ভালো কিছু হবে এরকম দৃঢ় ভাবনায় আবদ্ধ থাকে। কোনো কিছু কোনো কিছু মানে ভালো হবে, এটা করতে গেলাম, এটা ভালো হবে, হবেই, এটাই তার মধ্যে থাকে। মানে আপনি বুঝতে পারছেন যে কাজটাতে 50-50 চান্স নেগেটিভ রেজাল্ট আসতে পারে। যে পজিটিভ পারসন, পজিটিভনেস এর পারসন, সে ডেফিনেটলি ভাবে যে না, এইটাতে আমার পজিটিভ হবেই। যেমন কস্টিকাম, আপনি বুঝতে পারছেন যে কস্টিকাম ব্যক্তি যে অ্যাঙ্গেলে চিন্তা করছে সমাজ পরিবর্তনের বা সোসাইটি পরিবর্তনের, সেই অ্যাঙ্গেলে পরিবর্তন সম্ভব না। আপনি বুঝতে পারছেন, কিন্তু কস্টিকাম তো পজিটিভ এবং সে খুব দৃঢ় চেতা। সে ভাবছে যে যাই হোক না কেন এটা হবে, এভাবে করলে এটার পরিবর্তন হবেই। আর আমি এইভাবে যদি দাওয়াতি কার্যক্রম করি তাহলে আইএস এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হবেই। তার মানে কি, তার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসে না। পজিটিভ যারা থাকে, পজিটিভনেস এর মধ্যে যারা থাকে তাদের মধ্যে নেগেটিভ চিন্তা আসে না। তো আপনি বলবেন যে এটা তো স্যার ভালো রুব্রিক্স হলো, পজিটিভ রুব্রিক্স হলো, তাহলে এটা কেন রুব্রিক্স? রুব্রিক্স মানে আপনি আবার বলছেন অসুস্থতা। তো এটা অসুস্থতা হলো না। আপনি দেখতেই পাচ্ছেন যে এই সোসাইটি চেঞ্জ করা সম্ভব না। আপনি যে লেভেলে সংঘর্ষ আপনি করছেন, স্ট্রাগল করছেন, ফাইট করছেন, এই ফাইট দিয়ে এটার কোনো চেঞ্জ করতে পারবেন না। অথচ আপনি করে যাচ্ছেন। হ্যাঁ, তো আপনি করে যাচ্ছেন কারণ আপনার মাথার মধ্যে কোনো নেগেটিভ থট নাই, কোনো চিন্তা আসছে না। তো আমি ডাক্তার, আমি তো বুঝতে পারছি যে না, এ তো দেওয়াল ঠেলতেছে, দেওয়াল ঠেললে যেরকম কাজ হয় না, এর চিন্তা চেতনা ওরকম কাজ হচ্ছে না। তো এটা তো ডেফিনেটলি অসুস্থতাই, কারণ তার মাথার মধ্যে ওটা আসতেছে না। আমি বুঝাতে পারলাম? খুব সিম্পল, সিম্পল ভাবে বোঝেন, তাহলে দেখবেন যে এইটাকে ইউজ করতে পারেন। তাহলে পজিটিভনেস বা বাস্তববাদী অর্থাৎ পরিস্থিতিকে সে বোঝে এবং সে অনুযায়ী সে চলে। এরকম ব্যক্তি হিসাবে তার নিজস্ব বিচার বিবেচনায় সম্পূর্ণরূপে আত্মসন্তুষ্ট থাকে। সে মনে করে যে যা চিন্তা করছে বা সে যা করছে তাই ঠিক। সে তার এই চিন্তাধারার বাইরে ভিন্ন মত বা বিরোধিতামূলক কোনো তর্ক বা কোনো ডিবেট বা কোনো কথাবার্তা শুনতেও পছন্দ করবে না। আমি যেটা করছি এটাই ঠিক, এটাই ওকে, এটাই সব। এখন আপনি তার বিরুদ্ধে কন্ট্রাডিক্টরি কোনো কথা বলেন, সে সেটা শুনতে পছন্দ করবে না। অথবা যে ব্যক্তিরা তার সাথে বিতর্ক করবে, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিদের আম, যতই তাকে ইয়ে করুক, তার মানসিকতা থেকে, তার যে পজিটিভ মানসিকতা মানে ইতিবাচক মানসিকতা, সেখান থেকে তাকে পথভ্রষ্ট করতে পারবে না। তো যে কোনো প্রকার আর্গুমেন্ট, তার মতামতের বিরুদ্ধে গেলে সে তখন শুনতে চাইবে না। সে তার যুক্তি দ্বারা তার সঠিক সিদ্ধান্ত বলে প্রমাণ করার চেষ্টা করবে। যেমন ওই ছেলেটা আমাকে ধরেছিল, ধরেই তো আমাকে মেলা কথা বলা শুরু করলো। সে জান্নাতের ফুলের কথা বলা শুরু করলো। আমি তাকে বললাম যে আমি শহীদ হয়ে গেলাম, তখন কি হবে? আপনার শহীদ হয়ে গেলে ভাই আপনার জন্য তো জান্নাতে হুর ওয়েট করছে। সে তার মতন করে বোঝানোর চেষ্টা করছে। আমি যতই নেগেটিভ বলি, সে ঠিক পজিটিভ এর মতন করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। ওই ছেলেটার কথা বলতেছি। হ্যাঁ, তো এটাই হলো পজিটিভনেস। হ্যাঁ, তার পজিটিভ চিন্তা চেতনা, তার আত্মবিশ্বাসটা, সে যে কতটা আত্মবিশ্বাসী, ইনকলাব জিন্দাবাদ, কতটা
সে আত্মবিশ্বাসী যে আমি সমাজকে পরিবর্তন করেই ছাড়বো, সোসাইটিকে পরিবর্তন করেই ছাড়বো, আমার গোষ্ঠীকে পরিবর্তন করেই ছাড়বো, আমার দলকে পরিবর্তন করেই ছাড়বো। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই নির্দেশ করে। তো চেম্বারে রুগী আসছে, এসে বল, স্যার আমার আত্মবিশ্বাস অনেক দৃঢ়, আমার অনেক জেদ, আমার জেদ অনেক বেশি, আমি কখনো হার মানি না, অসম্ভব বলে আমার ডিকশনারিতে কিছু নাই। হ্যাঁ, রুগীরা এরকম কথা বলে। রুগীর কাছে কখনোই মনে হয় না যে এই রোগের কোনো চিকিৎসা নাই। এই রোগের কোনো চিকিৎসা নাই, এইটা রুগীরা কখনোই ভাবতে চায় না, ভাবতে পারেও না। হ্যাঁ, তার কাছে মনে হয় হয়তো আমি ঠিক জায়গায় যেতে পারছি না, বা ঠিক মতো মেডিসিন হয়তো পড়ছে না। হ্যাঁ, কিন্তু একদিন না একদিন আমি সঠিক জায়গায় পৌঁছাবো এবং এই রোগ থেকে মুক্তি পাবোই। তাহলে এই ভাবনাটা কি হলো? কি হলো? পজিটিভনেস। জি। দেখেন, ছোট ছোট কথা দিয়ে আমরা কিন্তু রুব্রিক্স এর কাছাকাছি যেতে পারি। রুব্রিক্স আমাদেরকে একটা মেডিসিনের দিকে ইন্ডিকেট করতে পারে। আমরা দেখা যাচ্ছে একটা রুব্রিক্স পেলাম যেখানে ৫ টা মেডিসিন আছে। আমরা তখন তার কোর জায়গাগুলা আমরা যদি একটু করে খোঁচা দিই, তাহলে দেখা যাচ্ছে যে ভেরিফাই করে ফেলতেছি, মেডিসিন দিয়ে দিতে পারছি খুব সহজে। তো একটা রুগী এসেছে, সে প্রায় ১ যুগ ধরে মানে একটা না একটা অসুখে সে ভুগছিল। অনেক চেষ্টা করেছি, রুগী বলছে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। বড় বড় এলোপ্যাথি ডাক্তার বলে দিয়েছে যে আপনার এই অসুখের তেমন কোনো চিকিৎসা নাই। তারপরেও এই ব্যক্তি হার মানেনি। সবার কাছ থেকে খোঁজ খবর করতে করতে সবার কাছে সে খোঁজ খবর করতে থাকে। কোথায় যেতে হবে, কোথাও সব জায়গায় যায়। হ্যাঁ, তার মনে হয় যে কোনো না কোনো জায়গায় গেলে কোনো না কোনো প্রকার চিকিৎসা তো সে পেয়েই যাবে। হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, ইউনানি হোক, আকুপ্রেশার হোক, আকুপাঞ্চার হোক, যাই হোক না কেন, এটাও কিন্তু একটা পজিটিভনেস। হ্যাঁ, তো এই যে আমি ছেলেটার কেস টেকিং সেদিন বলেছিলাম, ছেলেটা যখন তার মতধারা সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে মসজিদে অন্যদের ধরে ধরে, বিশেষ করে তার এজের বা তার থেকে ইয়াং পিপুলদের, ইয়াং জেনারেশনকে ধরে ধরে ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিল, তখন তার মধ্যে কিন্তু এই ইতিবাচক বা আশাবাদী মনোভাব ছিল, যা তার নিজস্ব চিন্তা চেতনার প্রতিফলন, যা অন্যের দৃষ্টিতে ভুল মনে হতে পারে, তারপরেও তারপরেও সে ভাবছে যে এটাই ঠিক। হ্যাঁ, সে যখন কথাগুলো বলছিল তখন আমি বলতেছিলাম না, আমার সাথে যখন কথাগুলো বলতেছিল মুখে তো পাউডার লাগাই নিয়ে আসছে। হ্যাঁ, একদম সেই রকম পালিশ করে পাউডার লাগাই নিয়ে আসছে, সাদা সাদা, সুন্দর লাগছে দেখে। এবং সে যখন কথাগুলো বলতেছিল, ভোরের কথা বলতেছে, বিভিন্ন কথা বলতেছিল, তখন তার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করছিল। হ্যাঁ, প্রশান্ত এক ধরনের এক ধরনের অন্যরকম প্রফুল্লতা তার মধ্যে মনে হচ্ছিল। সে তার কাছে মনে হচ্ছিল যে সে একটা মহান কাজ করছে, একটা ধর্মের গুরুতর মানে একটা জিহাদি বিষয়, সেটাতে সে কাজ করছে। ঠিক আছে? তো এই পার্সন গুলাও কিন্তু আমরা দেখেছি, আমরা সেদিন মনে বলেছিলাম ডান্সিং এমএল, আমাদের পূর্বের রেপার্টরি গুলোতে লেখা আছে ডান্সিং অ্যামুলারেট মেন্টাল সিম্পটম, মানে ডান্সিং কি বলেছিলাম, ডান্সিং হচ্ছে সবসময় নেচে নেচে বেড়ায়, তাই না? সবার জন্য করে বেড়ায়, নিজে আনন্দ করে এবং অন্যকেও সে পরিতৃপ্তি দেয়, সেটা হলো ডান্সিং। তো এই যে মানুষের জন্য করে করে বেড়ানো, মানুষের জন্য এটা করা ওটা করা, এরকম করা, এই হওয়া, এটাতেও কিন্তু সে কি বলছে, এমএল মেন্টাল সিম্পটম, তার যে মানসিক প্রশান্তি, মানসিক যে ঝামেলা গুলো আছে, সেই জায়গাগুলোতে সে কিন্তু শান্তি পায়। হুম, তার কাছে মনে হয় যে সে অনেক আনন্দে থাকছে, খুশি থাকছে, তার মেন্টাল যে টেনশন গুলো আছে সেগুলো চলে যায়। আর একটু আগে বললাম যে কথাটা, যে
ওই ছেলেটা যখন কথা বলতেছিল তখন তার কাছে মনে হচ্ছিল সে একটা মেন্টাল প্রশান্তি, এক ধরনের সুকুন অনুভব করছিল। এটা কি? এটা রুব্রিক্স হচ্ছে কন্টেন্ট উইথ হিমসেলফ। কন্টেন্ট উইথ হিমসেলফ, ঠিক আছে? কন্টেইন উইথ হিমসেলফ মানে নিজের উপরে সন্তুষ্ট। তো একজন পার্সন কখন নিজের উপরে সন্তুষ্ট হয়? কোন আইডিয়া? আপনি কখন আপনার নিজের উপরে সন্তুষ্ট হন? আমি তো সন্তুষ্ট হতে পারি না, কিন্তু আপনারা কখন সন্তুষ্ট হন বলেন দেখি? যে কেউ কখন আপনার মনে হয় বলেন? বলেন, যে কেউ বলেন, কখন আপনার মনের মধ্যে প্রশান্তি হয়? তো নিজের উপর, এজন্য বলতে পারছি না। হ্যাঁ? ও কখনোই হওনি? তাহলে এখানে একটা কষ্টিকাম নাই? যেটা চাই এটা যদি পাওয়া যায় আর কি, মনে মনে যেটা যেটা চাই, আচ্ছা না, চাইলে নিজের উপর সন্তুষ্ট আসে না, ওটা ভালো লাগা আসে। হ্যাঁ? জি, যখন সাকসেস আসে যখন সাকসেস হওয়া যায় তখন সাকসেস কাছাকাছি। বেসিক্যালি হয় কি, যখন আপনার কাছে মনে হবে আমি একটা ভালো কাজ করছি, হ্যাঁ আমি একটা মহান কাজ করছি, হ্যাঁ যে কাজ, সে যে কাজ করছে সেটাতে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, তখন সে সন্তুষ্ট হবে। আমি বুঝাতে পারলাম? আপনার কাছে মনে হবে যে না আমি ভালো কাজ করেছি, আমরা বলি না তৃপ্তি পেয়ে যাচ্ছি। এই যে মানুষ দেখেন দান খয়রাত করতেছে, অনেক ইয়ে করতেছে, খাওয়াচ্ছে, এই খাওয়ানোর পরে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। হ্যাঁ, বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। যে আমাদের মহিলারা দেখবেন তরকারি বাড়ছে, ভালো ভালো খাবার গুলা, ভালো ভালো মাছের টুকরা, ভালো ভালো মাংসের ইয়েগুলা হাজবেন্ডকে খাওয়াচ্ছে, শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়ি খাওয়াচ্ছে, ডান্সিং করে সে ভালো ভালো লাগতেছে। কিন্তু সে কিন্তু এটা করে তার কাছে মনে হচ্ছে না আমি তো কোনো ত্রুটি করলাম না, আমি তো কারো কোনো ক্ষতি করলাম না। সে তখন নিজেই নিজের মধ্যে একটা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে সে কোনো একটা ভালো কাজ করছে, অর্থাৎ সন্তুষ্টির ভাবনা ব্যক্তিকে আনন্দ দেয়। এটা হলো কন্টেন্ট উইথ হিমসেলফ। সন্তুষ্ট আম মানে সে হয়ে পড়ে, তখন সে শুধু সন্তুষ্ট না, সে খুশিও থাকে এবং আনন্দও থাকে। কিন্তু যখন তার মধ্যে সন্তুষ্ট থাকে না, তখন খুশিও থাকে না, আনন্দও থাকে না, চলে যায়। ঠিক আছে? এরপরে একটা রুব্রিক্স আছে ডগমেটিক। ডগমেটিক নিয়ে একটু আলোচনা করি। ডগমেটিক এটা লিখে নেন। ডগমেটিক মানে কি? হঠকারী, গোঁড়া, কট্টর, কঠোর আমরা যেটাকে বলি। ডগমেটিক মানে সে তার কোন বিশেষ বিচারধারায় সম্পূর্ণরূপে অটল থাকে। ডগমেটিক আমরা বলি ডগমা। আমরা বলি ডগমা মানে কি? ডগমা মানে হচ্ছে মতাদর্শ। সে সরি, সে যা চিন্তা করেছে, তার মাথার মধ্যে যে থিংকিংটা আসছে, সেটাতেই সে সেটাই সে করছে, সেটাকেই সে ধরে রাখছে। এটাকে বলা হলো ডগমা, মতাদর্শ। হ্যাঁ, আমি এই বিচারধারায় চলি, আমি এই চিন্তাধারায় চলি, আমি এভাবেই চলবো। এটাই তার কাছে, ওই বিচারধারার উপরে সম্পূর্ণভাবে সে একদম নিজেকে নিবেদিত করে, সমর্পিত করে। সেই বিচারধারার উপরে সে অটল থাকে। তার কাছে মনে হয় যে তার বিচারধারা যেটা আছে সেটা একদম সঠিক। তো ব্যক্তি তার নিজস্ব বিচারধারা রাখে। সে মনে করে যে, ওই ছেলের কথা ধরি, সে আইএস এর মতন একটা আহ, তারা সে সময় যে পৃথিবীটা তৈরি করেছিল, মানে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেছিল, সারা বিশ্বের দৃষ্টিটা তাদের দিকে গেছিল। হ্যাঁ, তো এইরকম এই ছেলে মনে করতো যে আইএস হলো পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করা সংগঠন, আর বাকি যারা আছে এই ইরান, সৌদি আরবিয়া বা আমাদের এখানকার যারা আছে, এগুলো হলো সব বেশিরভাগই হলো মুনাফেক টাইপের, কুফরি টাইপের। হ্যাঁ, এই টাইপের তারা বিপদ ভ্রষ্ট, তারা নামেই জেহাদ করে। হ্যাঁ, এই ধরনের ভাবনা তার মধ্যে আসতো, এবং সব শান্তি শুধুমাত্র আইএস এর মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে, পিওর ইসলাম প্রতিষ্ঠা হতে পারে আইএস এর মাধ্যমে। এটা ছিল তার ভাবনা। হ্যাঁ, বাকিরা সব ভুল করছে। তো এই যে বিচারধারাটা, এই বিচারধারাটা হচ্ছে, এটাকে বলে ডগমা। আর এই ডগমা থেকে রুব্রিক্সটা হয়েছে কি? ডগমেটিক। ডগমা বানান কি? DOGMA, ডগমা। এগুলো নোট করে নেন। খুব সুন্দর সুন্দর জিনিস, এই ইংরেজি গুলো আমাদের শিখলে আমাদের অন্য কাজেও লাগে। ঠিক আছে?
তাহলে ডগমেটিক হচ্ছে আমার না, আমি আমার ছেলেকে দিব না, টিকা দিব না। হোমিওপ্যাথিতে টিকা দেওয়া হারাম, মানে নিষেধ, টিকার কোনো না, আমি দিব না। বরং আমি ওই টিকার সমতুল্য আমাদের মেডিসিন আছে সেটা খাও। সে নিজস্ব চিন্তাধারায় অবিচল থাকছে, তাহলে এটাও হচ্ছে একটা ডগমেটিক। বুঝতে পারলাম? আরেকটা রুব্রিক্স নিয়ে আমি প্যাশনেট নিয়ে তো বলছিলাম, প্যাশনেট নিয়ে দরকার নেই, আরেকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি। এই রুব্রিক্স আমাদের আছে নাকি, আমাদের নাসির ভাই আছেন, ডক্টর নাসির? ডক্টর নাসির নাই, ইনার জন্য আমি রুব্রিক্সটা পড়াতে চেয়েছিলাম। তিনি এক সময় এটা নিয়ে বলছিলেন, আচ্ছা যাক, আমি ভিডিও দেখে নেবেনি, আমি এটা করি। এই রুব্রিক্সটা আপনারা অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন, যদিও এটা সেক্সুয়াল একটা রুব্রিক্স। সেটা হচ্ছে মেসোসিজম। মেসোসিজম বা চিজম যা উচ্চারণ করেন, মেসোসিজম। এই মেসোসিজমটা কি? মেসোসিজম মানে হচ্ছে, টিপ দেখাতে পারলে ভালো হতো। মেসোসিজম এটা এটার অনেকগুলো মানে আছে, তার মধ্যে একটা অন্যতম মানে হচ্ছে এটা ওই যে সেক্সুয়ালি পারভার্টেড যারা থাকে, বিকৃত যৌন কি বলবো মানসিকতার যে পার্সন থাকে, তাদের এটা একটা ফর্মে মেসোসিজম। হ্যাঁ, তো ডিকশনারি গুলোতে আবার ওই জিনিসগুলো ওইভাবে দেওয়া নাই, তো আমি আমার মতন করে আলোচনা করি। ডিকশনারি মিনিংটা হচ্ছে নিজেই নিজেকে কষ্ট দেওয়া, বা নিজের উপরে অন্যকে কর্তৃত্ব করতে দেওয়া, এবং সেটা থেকে সে মজা পায়। তার যতই কষ্ট হোক না কেন, সে যা করছে তাতেই তার আনন্দ হচ্ছে, এটাকে মেসোসিজম বলে। এটা কিভাবে ইউজ হয়, এটা তো আসলে আমাদের দেশে ওইভাবে এই টেকনিকটা ইউজ হয় না, এটা বাইরের কান্ট্রি গুলাতে হয়। এটা তো হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্টনারকে পার্টনারকে মানে তাদের সেক্সুয়াল ডিজায়ারটা পূরণ হচ্ছে কিভাবে, দেখা যাচ্ছে পার্টনার দাঁড়ায় আছে, আরেক পার্টনার হচ্ছে লাঠি দিয়ে পিটাচ্ছে। এই যে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং এটা রিদমিক পিটানো, এবং সেখান থেকে দেখা যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এবং এইটাতে সে একটা আনন্দ পাচ্ছে, এবং আনন্দটা কি, আমার পার্টনার আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি, এইরকম একটা বিষয়। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, এগুলো আসলে ভিডিও দেখাতে পারলে এই বিষয়গুলো বোঝানো যায়। আবার দেখা যাচ্ছে যে কাটতেছে, পিছনে দাঁড়ায় আছে বা সামনের দিকে কাটতেছে, চিকন চিকন করতেছে, অথবা দেখা যাচ্ছে শরীরের উপরে মোম, জ্বলন্ত মোম বিভিন্ন অঙ্গগুলোর উপরে ফেলতেছে। হ্যাঁ, ফেললে যে এটা তো ধরেন জ্বলন্ত মোমটা হাতে পড়লে একটা অন্য ধরনের জ্বালা, একটা আলাদা ধরনের কষ্ট থাকে, এই কষ্টতেই আনন্দ হচ্ছে, এটাই হলো মেসোসিজম। তো আবার দেখা যায় কি যে অনেকে শরীরে সুই ফুটাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে জিভায় ফুটায়, ঠিক আছে, অনেকে ব্রেস্টের ইগুলোতে ফুটায়, হ্যাঁ, তারপরে অনেকে দেখা যাচ্ছে মাথা করতেছে, ঢুকাচ্ছে, তারপরে ওই ব্লেড দিয়ে চামড়ায় করলাম আঁচড় কেটে কেটে নিজেকে কষ্ট দিচ্ছে, বুক চাপড়াচ্ছে। আমরা তাজিয়া, ওটাকে তাজিয়া মিছিল বলে মনে হয়, করি না, পিঠে চাবুক পেটাই। আবার আমরা গেছিলাম মুর্শিদাবাদে ওখানে ইমামবাড়ার ওইখানে একটা বড় চুল্লির মতন আছে, ওখানে কয়লা জ্বালানো হয় মহরমের সম্ভবত 10 তারিখে, ওর উপর দিয়ে খালি পেয়ে লোকজন হেঁটে যায়, আগুনের উপর দিয়ে খালি পেয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলাকে আবার বলা যাবে না, মানে আমরা যে অর্থে মেসোসিজম বলতেছি সেটাকে বলা যাবে না, কিন্তু ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ এর সময় যে মানে করতেছে, মানে যে যেটা বললাম যে ফুটাচ্ছে, করছে, সেগুলাকে আবার মেসোসিজম বলা যাবে। তো মূল জায়গাটা আসি, ভাবনাটা আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্যক্তি যে কাজ করছে সেটাতে তার কষ্ট হচ্ছে, ভালো করে বুঝেন, এই ব্যক্তি যে কাজ করছে সেটাতে তার কষ্ট হচ্ছে, কিন্তু যদি তার কাছে মনে হয় আমি যা করছি তা ঠিক, আমি যা করছি তা ঠিক করছি, ভালো করছি, তখন সে ওই কষ্টের মধ্যে আনন্দ পায়।
এটাকে বলে ম্যাসোসিজম। এই আমি এতক্ষণ একটু আগে যে আলোচনাগুলো করলাম এগুলো হলো সব ডিকশনারি মিনিং, বিভিন্ন জায়গার বিভিন্ন উদ্ধৃতি দিয়ে, কিন্তু আমরা ইউজ করব এই জায়গাটায় যে সে যে কাজ করছে তার কষ্ট হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে আমি যা করছি তা ঠিক করছি, ভালো করছি, এবং এই যে কষ্ট পাওয়ার মধ্যে সে যদি আনন্দ পায় তখন আমরা সেটাকে বলবো ম্যাসোসিজম। বুঝতে পারলাম? তো কোনো ব্যক্তি, বস্তু বা কোনো লক্ষ্য বা কোনো সিদ্ধান্ত ইত্যাদির প্রতি ভালোবাসার কারণে যে কোনো প্রকার কষ্ট, অপমান, ক্ষতি প্রভৃতি আম, যে কোনো প্রকার কষ্ট সহ্য করার যে সহ্য করে তখন আনন্দ। আমাদের কি হলো, আমাদের রিসেন্ট একটা ভিডিও ক্লিপ, আমার এই যে পড়াতে গেলে ক্লিপস গুলোর কথা মনে পড়ে, আগে মনে পড়লে দেখাতাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে কি দেখাচ্ছে, স্যার এই যত এদেরকে গুলি করি, হ্যাঁ এই এরা তো যায় না, ওখানে দাঁড়ায় থাকে, একটা করে পরে আবার আরেকটা চলে আসে। মানে কষ্টের মধ্যে এই ভাবনাটা মিলতেছে তো, তাই না? কষ্টের মধ্যে সে আনন্দ খুঁজে পাচ্ছে। তার সহযোদ্ধা রাস্তায় পড়ে গেছে, আরেকজন বুক পেতে দাঁড়ায় যাচ্ছে, তাই না? সে আনন্দের একটা জায়গা আসছে। আমি বুঝাতে পারছি কিনা জানি না। তো শব্দটি আমি প্রথমে বললাম এটা এক ধরনের যৌন বিকৃতি, সেক্সুয়াল, মানে কি বলবো, ইমোরাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস আর কি। লাভ পারভার্সিটি আমরা যেটা বলি, সেক্সুয়াল পারভার্সিটি আর কি। তো এটা সেখানে ব্যবহার করা হয়, কিন্তু সূক্ষ্মভাবে আপনি যদি এই ভাবনাটা বুঝতে পারেন তাহলে আমরা অনেক ক্ষেত্রেই এই রুব্রিক্সটাকে ব্যবহার করতে পারবো। একটা উদাহরণ দিই তাহলে একটু বোঝা যাবে। তো সেক্সের সময় দেখা যাচ্ছে যে আম, একজন ব্যক্তি তার পার্টনারকে অনেক কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এবং আহ, সে এভাবে আম, মানে সে আনন্দ হচ্ছে যে, মানে আমি উল্টা বলে ফেললাম যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পার্টনারকে আনন্দ দেওয়ার জন্য সে অনেক কষ্ট করছে, হ্যাঁ, সে অনেক কষ্ট পাচ্ছে, তারপরেও সে অ্যাক্টিভিটিস চালায় যাচ্ছে। আর তার মনের মধ্যে আনন্দ হচ্ছে এই ভেবে যে আমি কষ্ট পাচ্ছি, আমার পার্টনার বুঝছে যে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু পার্টনার তো আনন্দ পাচ্ছে। এই ভাবনাটা হচ্ছে ম্যাসোসিজম। হ্যাঁ, তো তখন হয় কি, সেই পার্সনের কষ্ট সত্ত্বেও সে সহ্য করে করতে করতে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। হ্যাঁ, মজা পাচ্ছে কারণ যে আমার পার্টনার তো খুশি হচ্ছে। হ্যাঁ, আহ, আমি যে কষ্ট পাচ্ছি কষ্টটা আমার জন্য বিষয় না, আমি এটা সয়ে নিব। আমার পার্টনার মজা পাচ্ছে, এই যে আমার পার্টনার মজা পাচ্ছে, এই বিষয়টা হলো ম্যাসোসিজম। ঠিক আছে? তো ওই ছেলেটার কথা বলি যে আইএস এ গেছে, আইএস প্রতিষ্ঠার জন্য সে সংগ্রাম করছে, ফ্যামিলির সাথে সংগ্রাম করছে, স্কুলে যেয়ে করেছে, নানান প্রকার কষ্ট সহ্য করে সামনের দিকে এগোচ্ছে। কিরকম, সে তার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করছে না, কোনো টাকা পয়সার কথা ভাবছে না, বাপ মার কথা বকুনি, বাবা পিটুনি দেয় সেটাও সে সহ্য করছে, বাবা মা হাত খরচ যেটা দিত চিটাঙে, যেটা চলতে গেলে লাগে সেটাকে একদম সীমিত করে ফেলছে, সেই সীমিত টাকায় সে জীবন যাপন করছে, নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার চিন্তা করছে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কষ্ট সে করছে। হ্যাঁ, কিন্তু সে আনন্দ পাচ্ছে এই ভেবে যে সে এত কষ্ট করছে কিন্তু সে তো ভালো কাজ করছে। হ্যাঁ, এবং সে সফল হওয়ার জন্য সব ধরনের কষ্টকে সে মানে আলিঙ্গন করে ফেলেছে। হ্যাঁ, সে সব ধরনের কষ্টকে সে সহ্য করছে, অর্থাৎ কষ্টতে বসেই আনন্দ পাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে নেন। কষ্টতে বসেই আনন্দ। হ্যাঁ, তার মনের মধ্যে এই ভাবনাটা কাজ করছে যে আমি ভালো কাজ করছি, এর জন্য যত প্রকার কষ্ট সহ্য হোক, মানে আসুক না কেন আমি সহ্য করব। ঠিক আছে? এইটাকে বলে ম্যাসোসিজম। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে ম্যাসোসিজম? এগুলো খুব সেক্সুয়াল জিনিস তো, এই অনেক কিছু ওপেনলি বলা যায় না, আমি ভাবনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় কারো কি কোনো ডাউট আছে ম্যাসোসিজম নিয়ে? অনেক জায়গায় ইউজ না করা স্যার, হয়। ভালো হয়েছে স্যার, সুন্দর উদাহরণটা। ঠিক আছে, থ্যাংক ইউ।
পরের একটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াসটা কি বলেছিলাম? ফ্যাস্টিডিয়াস কি? হোয়াট ইজ ফ্যাস্টিডিয়াস? এনিওয়ান? মনের মধ্যে সেট করা একটা টার্গেট থাকে, সেই পর্যন্ত যতক্ষণ না অর্জন করতে পারে সে শান্ত হতে পারে না। আচ্ছা, আরেকজন কি বললেন? খুঁতখুঁতে মনোভাব, সন্তুষ্ট করা যায় না। খুঁতখুঁতে মনোভাব। আচ্ছা, এটা আপনারা একটু ব্রড স্পেকট্রামে বললেন। হ্যাঁ, তো একদম পারফেক্ট যে জিনিসটা হবে, সেটা হলো, এটা আপনারা সবসময় বলবেন এবং এটা মুখস্থ করে ফেলবেন এবং মাথায় রাখবেন, সেটা হচ্ছে নিজের বানানো মানদণ্ড, নিজের বানানো স্ট্যান্ডার্ডাইজেশন, নিজের বানানো ফ্রেম, যে সব নিজের বানানো মানদণ্ড পুরো হওয়া পর্যন্ত সন্তুষ্ট না হওয়া ব্যক্তি। আমি এই স্ট্যান্ডার্ডের, আমার এই মাপকাঠি আছে, এই লেভেলে না আসা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, এটা হলো ফাস্টিডিয়াস। অর্থাৎ সে যা চিন্তা করে রেখেছে, এই কাজটা এরকমই হওয়া উচিত, ওই কাজটা ওরকম হওয়া উচিত, এই স্ট্যান্ডার্ডেই হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি, এবং সে ওটাকে শতকরা 100% আর কি ওই রকমই করতে চায়। এখন পর্যন্ত ওরকম হয়নি, কিন্তু ওরকম করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওরকম না হবে, সে ততক্ষণ পর্যন্ত প্রশান্তি পাবে না, তার স্যাটিসফ্যাকশন আসবে না। এটা হলো ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াসকে আমরা কি বলেছিলাম? ডিফিকাল্ট টু প্লিজ, ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য যে অন্য লোকের চাওয়া এবং বুঝ অনুযায়ী শতভাগ রেজাল্ট হতে পারে না। আমি কি চাচ্ছি আপনারা কি বুঝাতে পারবেন? আপনারা কি বুঝে 100 করতে পারবেন না। তো যখন সে শতভাগ রেজাল্ট পাবে না, তখন সে স্বাভাবিকভাবে খুশি হতে পারবে না। প্রায় দেখা যায় যে অন্য লোকরা তার মন মতন কাজ করতে পারছে না, অর্থাৎ তার মানদণ্ড অনুযায়ী দাঁড়াতে পারছে না, কাজ করতে পারছে না। এই জন্য এই ধরনের মানুষকে খুশি করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। আমরা কি বলি, কলিজাটাও যদি রেঁধে দেওয়া হয়, তারপরে বলবো যে লবণ কম হয়েছে। তো এই ছেলেটা কি হয়েছিল? এই ছেলেটা সে মসজিদে নামাজ পড়তো এবং চাইতো যে সবাই, বিশেষ করে ইয়াং জেনারেশন, সবাই তার ইচ্ছা অনুযায়ী, তার ভাবনা অনুযায়ী যে পথ আছে সেই পথে চলুক। কিন্তু সবার তো নিজস্ব মতামত থাকে, সবার নিয়ে তো একই রকম থিঙ্কিং, তো থট প্রসেস তো এরকম হবে না। সবাই তো আর ওই ছেলেকে ছেলে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে সবাই তো মানবে না। এই জন্য সেই ছেলেকে সন্তুষ্ট করা খুব কষ্টকর, সন্তুষ্ট হতে পারতো না। সে ছিল ফাস্টিডিয়াস, কারণ তার বানানো মানদণ্ড অনুযায়ী অন্যরা সঠিকভাবে চলতে পারছিল না, কোথাও না কোথাও কমতি থেকে যায়। ঠিক আছে, এটা হলো ফাস্টিডিয়াস এর ব্যাখ্যা। আমরা মনে হয় কস্টিকামে বলেছিলাম কেয়ারফুল আদার্স অ্যাবাউট, হ্যাঁ, আদার্স, কেয়ারফুল আদার্স অ্যাবাউট বলেছিলাম। কেয়ারফুল আদার্সটা কি? অন্যের ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখে বা সচেতন থাকে। সে অন্যের সুখ দুঃখের বিষয়ে গুরুত্ব দেয়, সে সবকিছুর দিকে দৃষ্টি দেয়, কার কি প্রয়োজন সে খুব আন্তরিক, কার কি প্রয়োজন তা পূরণ করার চেষ্টা করে। ঠিক আছে, আমার কাছে একটা রোগী এসেছিল, এসে সে প্রায় অসুস্থ থাকতো এবং তার অসুস্থতার বিষয়টা দেখে তার আশেপাশের লোকজন, সে এত অসুস্থ হয়ে পড়তো যে তার পরিবারের লোকজন, আশেপাশের লোকজন ঘাবড়ে যেত। যখন ওই ব্যক্তির সমস্যা শুরু হতো, তখন বা সে আঁচ করতে পারছে যে এই সমস্যাটা শুরু হয়ে যাবে, তখন সে খুব সুকৌশলে আড়াল হয়ে যেত, ফ্যামিলি মেম্বারদের কাছে যেত না, তার কলিগদের কাছে যেত না। আমি গতদিন একটা কেস বলছিলাম না, যে নোজ ব্লিডিং হয় বসের, তখন সে কি করতো, একদম চুপচুপে এমন একটা আলাদা জায়গায় চলে যেত, লুকায় যেত। দেখা যাচ্ছে যে ওয়াশরুমে চলে গেছে, হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়ে সে ওটাকে ম্যানেজ করতেছে। কেন এটা করতেছে মেন্টালিটি? কারণ আমাকে অসুস্থ দেখে অন্যরা যাতে কষ্ট না পায়, এটাই হচ্ছে তার কেয়ারিং মানসিকতা। হ্যাঁ, আপনি এসকেপ এটে মুখ তমুক নিবেন, নিলে হবে না, আপনাকে ফিলিংসটা বুঝতে হবে। হোমিওপ্যাথি সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম ভাবনাটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ না এই ব্যক্তি
সুস্থ হতে পারতো ততক্ষণ সে অন্যের সামনে আসতো না। আদার্স মানে কি? আদার্স মানে হচ্ছে অন্য ব্যক্তিরা। অন্য ব্যক্তি মানে কি? অন্য ব্যক্তি মানে যে নট নেসেসারি সে আপনার আত্মীয় হবে, রিলেটিভ হবে বা তার জানাশোনা কেউ হবে, বরং ওই সকল ব্যক্তি, হ্যাঁ, যারা তার সাথে ওইভাবে আত্মার সাথে রিলেটেড না, কিন্তু তার সারাউন্ডিং এ আছে, তাদের সুযোগ সুবিধা, তাদের মান সম্মানের পুরো খেয়াল এই ব্যক্তি রাখে, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে। তো এরকম করা কখন সম্ভব? আপনি ধরেন যে কথার কথা আমি আপনাদের খেয়াল রাখবো ডেফিনেটলি, কিন্তু ধরেন যে আমার ওই পাশের বাড়ি তো এরা প্রতিবেশী হলো, ধরেন যে আমি বাজারের একজন সরি লোক আছে, তার কেন খেয়াল কখন রাখবো? কেন খেয়াল রাখতে যাব? আমি কখন পারবো এরকম? আমার দ্বারা তখনই সম্ভব হবে যখন আমার হৃদয়ে, আমার হার্টের মধ্যে দয়া ভালোবাসায় পূর্ণ থাকবে। অষ্টিকাম তো অন্যায় সহ্য করতে পারে না, এরা ভালোবাসার ভালোবাসার কাঙ্গাল, হ্যাঁ, এবং অন্যায় তো সহ্যই করতে পারে না। এই কারণে তারা যে জায়গায় ডিসক্রিমিনেশন থাকে, যে জায়গায় মানে বৈষম্য থাকে, সেই জায়গায় তারা বিরোধী হয়ে যায়। এটা নট নেসেসারি তার রিলেটিভ হতে হবে, ফ্যামিলি হতে হবে, যে কারোর জন্য তারা লেগে যায়। আমি একটা কেস বলতেছি, ঠিক আছে? তখন তারা কি হয়ে পড়ে? তখন তারা অ্যানার্কিস্ট হয়ে পড়ে, তারা রেভুলেশন করতে চায় এবং করেই ছাড়বে, ডিফাইন্ড হয়ে যায়। যা কিছু করা উচিত, ন্যায় সঙ্গত তার কাছে মনে হয়, তার মনের মতন করে সবকিছু করতে চায়, এবং সে কি বলছিলাম, প্যাশনেট হয়ে যায় কাজের জন্য, ইমানদার হয়ে যায় না? এই হলো বিষয়। আবার আমরা একে পাই হচ্ছে কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট। রিলেটিভস কারা? রিলেটিভস কাদেরকে বলে? ছেলে মেয়ে, ভাই ভাবি, আত্মীয় স্বজন, তাই না? সবার খেয়াল রাখে। অর্থাৎ তাদের সাথে যে ব্যক্তি অন্যের খেয়াল রাখে, তারা সে ব্যক্তি নিজের জন্য কেমন খেয়াল রাখবে এবার একটু ভাবেন। এটা আমার বলা লাগবে না, আপনারা নিজেরাই ভেবে নিতে পারবেন। এবং তাদের খেয়াল কখন রাখে? কেয়ারফুল ডে এন্ড নাইট। কেয়ারফুল অফ ডে এন্ড নাইট, একটাই মেডিসিন হয় অস্তিকা। কেয়ারফুল ডে এন্ড নাইট, সব সময় অন্যদের খেয়াল রাখে। ডে এন্ড নাইট মানে সব সময়, কোনো প্রকার বিরতি দেয় না। দিন আর রাতের মাঝখানে কি থাকে? কিছুই থাকে না, 24 আওয়ার্স। এরা কারো কেয়ারের যদি প্রয়োজন হয় তখন সে পুরোটাই করবে। দেখা যাচ্ছে সে অসুস্থ, তারপরে সে অন্যদের খেয়াল রাখছে, কারো কাজ করছে। সে বিছানায় পড়েছে, তারপরেও সে খেয়াল রাখছে। যে কোনো প্রকার পরিস্থিতিতে যতখানি কেয়ারের দরকার সে ততখানি করবে। অন্যদের কেয়ার করার জন্যই, কেয়ার করাটাই হচ্ছে তার জীবনের উদ্দেশ্য। ঠিক আছে? তো আমরা মোটামুটি কষ্টিকামের একটা স্বরূপ বুঝতে পারলাম। প্রথমে গতদিনও বললাম, প্রথমে ভালো ছিল, এবং সমাজকে ভালো করতে চাচ্ছিল, ন্যায়পূর্ণ ছিল, প্রেমপূর্ণ ছিল, তাই না? সমাজকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে চাই। সমাজ বলতে আবার শুধুমাত্র বাংলাদেশ মুক্ত বুঝেন না, সেটা তার অফিসের এনভায়রনমেন্টও তার সমাজ হতে পারে, তার পরিবারও তার সমাজ হতে পারে। এক একজন তো ম্যান টু ম্যান সমাজের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? তো তার জন্য কি করবে? সে সব ধরনের সংঘর্ষ করবে, সাধনা করবে, ঠিক আছে, পুরো ডেডিকেশন থাকবে, যে উদ্দেশ্যে সে কাজ করছে সেটা হাসিল যতক্ষণ না হচ্ছে এবং ডেডিকেটেডলি করবে। কিন্তু সে যাদের জন্য করছে তারা তো আর ওরকম নাও হতে পারে, তারা তার মতন রেসপন্স করছেন, তখন কি হয়? সে ধীরে ধীরে ভেঙে পড়ে। তখন সে কি করে? ওই জায়গা থেকে এসকেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, নিরাশ হয়ে যায়। নিরাশ অবস্থায় সে কি করে? ধীরে ধীরে তার ভিতরে যে জুনুন, তার ভিতরে যে পজিটিভনেস, সেটা ধীরে ধীরে নেগেটিভের দিকে চলে যায়। এইটা হলো কষ্টিকামের তৈরির ক্ষেত্র। খুব সংক্ষেপে বলছি কষ্টিকাম কিভাবে তৈরি হয়। তো এই যে এরকম মনের জায়গা থেকে তৈরি হলো কষ্টিকামের, আমরা প্রথম দিনই বলছি সবকিছু মনের উপরে অনেক বেশি এর ইফেক্ট থাকে। তো এই ইফেক্টটা ধীরে ধীরে ফিজিক্যাল লেভেলে চলে যায়। ফিজিক্যাল লেভেলে চলে যায়। ফিজিক্যাল লেভেলে কি হয়? আমরা কষ্টিকামে দেখেছি স্টিফ হয়ে যায়, মাসল স্টিফ হয়ে যায়, টেন্ডন স্টিফ হয়ে যায়, ডিফর্ম হয়ে যায়, হ্যাঁ, ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায়।
তাই না? তো এই যে প্যারালাইজড হয়ে যাওয়া, এই প্যারালাইজড হয়ে যাওয়া, প্যারালাইসিস কি? হোয়াট ইজ প্যারালাইসিস? তুমি বলতে পারবেন প্যারালাইসিস আমরা কাকে বলি? বলেন, হোয়াট ইজ প্যারালাইসিস? প্যারালাইসিস বলতে কি বুঝি বলেন? নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। নিয়ন্ত্রণ, প্যারালাইসিস আমি বলেছিলাম না? হ্যাঁ, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। প্যারালাইসিস মানে কি, খুব সংক্ষেপে যদি বলি তাহলে কি দাঁড়াবে? প্যারালাইসিস হলো, ধরেন যে আপনার মাসল, এটা তো মাসল দিয়ে মুভমেন্ট হচ্ছে, তাই না? আপনি যেভাবে নির্দেশ দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন, আপনার মাসল ওইভাবে কমান্ড ওবে করছে না, পালন করছে না। বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন মাসল মুভ করাতে, প্যারালাইসিস, মুভ হচ্ছে না। এই যে ব্রেক ফেলছেন, মুভ তুলতে যাচ্ছেন, হচ্ছে না, নড়ছে না। এটাকে আমরা বলি প্যারালাইসিস। প্যারালাইসিস নিয়ে তো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, বড় আলোচনা করেছিলাম। তো এই যে প্যারালাইসিস, এই প্যারালাইসিস বুঝতে গেলে আমাদের কিছু, মানে ক্যাপসিকামের প্যারালাইসিস বুঝতে গেলে আমাদের কিছু কিছু অ্যানাটমি ফিজিওলজির বিষয় জানা দরকার। প্যারালাইসিস, এই কস্টিকাম কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোম আমি একটু লিখে দিই। কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোমের একটা খুব বড় মাপের মেডিসিন, হ্যাঁ, টেনিস এলবোর খুব বড় মাপের মেডিসিন হচ্ছে কি? ডাস্টক্স, ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, সেরকম কার্পাল টানেল সিনড্রোম, এইটা হলো কস্টিকামের খুব ভালো একটা মেডিসিন। আমরা এটা দিই, কিন্তু কেন কিভাবে হয় সেটা না মিলাই দিলে কোনো কাজ হবে না, এটা আমরা একটু বুঝবো। কার্পাল টানেল সিনড্রোম, এটা হচ্ছে এমন একটা অবস্থা, এটা বাহুতে, হাতে অসাড়তা, ব্যথা, একটা মানে ঝিনঝিন টাইপের এক ধরনের সংবেদনশীল এক ধরনের সেন্সেশন তৈরি করে। হ্যাঁ, তো কার্পাল টানেল সিনড্রোম, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিটিএস। সিটিএস, সিটিএস কার্পাল টানেল সিনড্রোমটা মূলত আমরা কবজির একটা কম্প্রেসিভ নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি মানে কি, স্নায়ুজনিত সমস্যা আমরা এটাকে বলি। সিটিএস হচ্ছে একটা কবজির নিউরোপ্যাথি, মানে স্নায়ুজনিত সমস্যা। কর্পাল টানেল, কর্পাল টানেল, তো কর্পাল টানেল মানে হচ্ছে হাতের তালুর মধ্যে একটা সরু পথ থাকে। ছবি দেখাতে পারলে ভালো হইতো, ছবি আপনারা গুগলে দেখে নিন। হাতের এই তালুর মধ্যে একটা সরু ক্যানেলের মতন থাকে, সরু পথ থাকে, কবজির মাঝখানে অবস্থিত, এবং এই ট্যানেল বা সুড়ঙ্গর মধ্যে দিয়ে কবজি ভাঁজ করতে ব্যবহার করা হয়। এই ইয়াতে নার্ভগুলো দিয়ে আমরা কবজি ভাঁজ করতে পারছি, বা এই যে পেশিগুলো যেগুলো আছে, টেন্ডন বা রগ, এই সবগুলো কিন্তু এটা দিয়ে চলে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মিডিয়ান নার্ভ। কবজির মধ্যবর্তী সুড়ঙ্গে মিডিয়ান নার্ভের উপরে চাপ পড়লে কর্পাল টানেল সিনড্রোম হয়ে থাকে। এটা হলে কবজিতে ব্যথা, অবস্ভাব, ঝিঝি অনুভূতি এবং দুর্বলতা দেখা যায়। হ্যাঁ, তো এটা গেল অসুখের বিবরণ। এখন এই যে কবজির ঝামেলা হয়েছে, ধরেন যে এটা হাত, এটা একটা মাউস, মাউস মানে এটা কি লিপস্টিক, এই আছে, আমি এটাকে এখন, তাই না, ধরতে পারছি না, ধরতে চেষ্টা করছি, ধরতে পারছি না, ধরতে পারছি না, আমি ধরতে চেষ্টা করছি, ধরতে পারছি না। ভালো করে বোঝেন, খুব মেটাফরিক্যাল জিনিস, খুব সূক্ষ্মভাবে বিষয়গুলো বুঝতে হবে। মাইক্রোফোনটা ধরতে পারছি না, ঠিক আছে? আমাদের উপমহাদেশের প্রখ্যাত ডক্টর, ডক্টর পাঠক বলেছেন, তার ম্যাথমেটিকায় দেওয়া আছে, খুব সুন্দর একটা কথা লেখা আছে, আমি দিচ্ছি। প্যারালাইসিস অফ deltoid cannot rise hand to hand. The deltoid, যেখানে deltoid পেশি থাকে, deltoid মাথা মাথা মুছবো, পারছি না। এই যে বিষয়টা,
তাহলে আমাদের আমরা তো ইয়ে বুঝলাম, হ্যাঁ, কার্পাল টানেলটা বুঝলাম, আর এই ডেলটয়েডটা একটু বলে নিই, তাহলে দুটো মিলে পড়াতে মজা লাগবে। সেটা হচ্ছে ডেলটয়েড মাসল, মানে পেশি, মাসল মানে তো পেশি। ডেলটয়েড পেশিটা কি? ডেলটয়েড পেশি হচ্ছে ডেলটয়েড মানে ডেল্টা থেকে আসছে। ডেল্টা কি? যে গ্রিক ওয়ার্ড আছে না এরকম ত্রিভুজের মতন, ডেল্টা। এই ডেল্টার সাদৃশ্য যেখানে একটা ইয়ে থাকে সেটাকে বলে হচ্ছে ডেলটয়েড পেশি। এটা পুরু ত্রিভুজাকৃতির মাংসপেশি, যা কাঁধকে আটকায় রাখে। অনেক কাজের মধ্যে এর অন্যতম কাজ হলো আমরা হাত তুলতেছি বা হাত চাপছি, মাথার কাছে নিয়ে যাচ্ছি, এই জায়গায় এই ডেলটয়েড পেশি গুলা হেল্প করে। হ্যাঁ, হাত চাপ, হাত, আমি মাথা মাথা আমার মাথা মুছবো, ঝাড়বো। আর হাত চারি কি? কস্টিকাম হাত চারে কি কখন? কস্টিকাম কি কাজে হাত চারতে হয়? কি কাজে হাত চারে কস্টিকাম? বলেন, ক্যারেক্টার বুঝলাম তো। কি করে? চালিয়ে দাও, উড়িয়ে দাও না? ইনক্লাব জিন্দাবাদ, তাই না? ইনক্লাব জিন্দাবাদ, তাই না? ইনক্লাব জিন্দাবাদ আগে কি করতো? জয় বাংলা করতো, তাই না? এই যে হাত, এই হাত, এই চারায়, এই হাত দিয়ে এটাকে বুঝতে হবে। আমি হাত চাড়লাম, ইনক্লাব, ইনক্লাব জিন্দাবাদ। হাত পারতেছি না, হাত উঠাতে পারতেছি না, ধরবো কলম, ধরবো, আমি লিখতে চাচ্ছি সমাজের বিরুদ্ধে, আমি সমাজের অসঙ্গতির বিরুদ্ধে, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি লিখতে চাচ্ছি, লিখতে পারছি না, আমাকে লিখতে দেওয়া হচ্ছে না। আমি প্রথম আলোর সাংবাদিক, আমি যুগান্তরের সাংবাদিক, আমি লিখতে চাচ্ছি, আমার সম্পাদক আমাকে লিখতে দিচ্ছে না। আমার সম্পাদক আমার হাতটা থামিয়ে দিচ্ছে, এডিট করে আমার ইয়ে করছে, হাত আমার কাজ করছে না। আমি ধরতে যাচ্ছি, হচ্ছে না। বোঝেন, এবার বোঝেন, আমি আরো বলতেছি। আমি করতে চাচ্ছি কিন্তু আমি পারতেছি না। আমি দেখতে চাচ্ছি কি হয়, কিন্তু আমাকে অথরিটি দেখতে দিচ্ছে না। আমার কি হয়ে গেল? প্রসেস, প্রসেস হয় না আমাদের? এই যে উপরে পাতা, প্রসেস কি? চোখে এই যে উপরে পাতা অটোমেটিক ডান পড়ে যায় না, এরকম এরকম হয়ে যায়, দেখবেন অনেকের এরকম হয়ে যাচ্ছে। এটা প্রসেস, অটোমেটিক ডাউন হয়ে যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে আমাদের বডিতে যত মাসলস আছে তার মধ্যে চোখের এখানে যে মাসলসটা থাকে, এই 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 যে এখানটা মাসলটা, এইটা হলো সবচেয়ে ইজিয়েস্ট একটা, মানে লেস কমপ্লেক্স একটা। ডেলটয়েড এগুলো কিন্তু খুব কমপ্লেক্স জিনিস, আপনারা অ্যানাটমি ফিজিওলজি পড়লে বুঝতে পারবেন। এই মাসলসটা হচ্ছে লেস কমপ্লেক্স, এবং এটা চাপতে বা ইয়ে করতে অত বেশি এনার্জি লাগে না, লোয়েস্ট এনার্জি লাগে, ঠিক আছে? অথচ এই ছোট্ট পাপড়িটাও সে তুলে রাখতে পারতেছে না। আমি প্রথমেই বলে নিলাম কি, অস্টিগ্রামের সব প্যাথোলজি তৈরি হচ্ছে কোথায় থেকে? মন থেকে। মেন্টাল স্ট্রেস, মেন্টাল যে বিষয়গুলো আলোচনা করলাম সেখান থেকে আসছে, ঠিক আছে? আপনি চোখ খুলে রাখতে পারছেন না, এটা কিভাবে হলো? চোখটা খুলে রাখতে পারতেছেন না কারণ আপনার মাইন্ড এফেক্ট করেছে। আপনি যেটা দেখতে চাচ্ছিলেন অথরিটি আপনাকে দেখতে দিচ্ছে না। সাগররুনির হত্যার রহস্য বাড়ালোই না, কি হলো কি কাহিনী সেটা বাড়ালোই না। আপনি দেখতে চাচ্ছেন, আপনাকে দেখতে দিচ্ছে, আপনার চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনার চোখ ঢেকে দেওয়া হচ্ছে। তখন কি হবে? আপনার বডির যে সেল আছে, আমাদের প্রত্যেকটা সেল কিন্তু রেসপন্স করে, ভাইটাল ফোর্সের সাথে ইয়ে করে। সেল তখন কি করলো? এইটা কাজ করা বন্ধ করলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু হোমিওপ্যাথি বোঝা যায়। তো যাক, আমরা জানি কি কস্টিকাম হলো জয়েন্টের জন্য খুব ভালো কাজ করে। জয়েন্ট পেনে কস্টিকাম খুব ভালো কাজ করে। বিভিন্ন জয়েন্ট, জয়েন্ট জয়েন্ট মানে হচ্ছে এই যে ধরেন যে আমি আমার মিসেস, তাহলে কি হলো? আমি আর তুমি দুজনের জয়েন্ট, আমি আমার সন্তান, আমি আমার পিতা, হ্যাঁ? এই যে জয়েন্ট, এই জয়েন্ট গুলাতে যখন ঝামেলা হয় তখন কস্টিকাম অনেক বেশি এফেক্ট হয়ে যায়। আমরা তো জানি কস্টিকাম খুবই সিম্প্যাথেটিক, ভেরি ভেরি সিম্প্যাথেটিক। আমাদের
এক গাদা রুব্রিক্স আছে, এরা খুব অ্যাফেকশনেট। হ্যাঁ, অ্যাফেকশনেট। এরা কি দেখেন, খুব মজার একটা রুব্রিক্স আছে, উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম, অন্যদের জন্য সিম্প্যাথেটিস হয়ে সে কান্না করে। ঠিক আছে, নেচার লাভ, শুধু নেচার লাভ না, সে আদারকে ভালোবাসে, আদার্স পিপুল কে ভালোবাসে, সে নেচারকে ভালোবাসে, এনিমেলকে ভালোবাসে। হ্যাঁ, সে খুবই সেনসিটিভ। যখন সে নিষ্ঠুরতা শুনে, গাজায় হামলার কথা শুনে তার বুক ফেটে যায়, সেনসিটিভিটি বেড়ে যায়, সেনসিটিভ ক্রুয়েলিটিস when hearing of, সেনসিটিভ ক্রুয়েলিটি, ব্রুটালিটি, এগুলো শুনে তার মধ্যে হয়। আর আমরা তো এর আগে পড়েছিলাম যে হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রফাউন্ডলি। এই যে তার গোত্রের লোক, তার সোসাইটির লোকের কোন একটা কিছু হয়ে গেল, সেটাতে সে অনেক বেশি মর্মাহত হয়ে যায়। তো এই সব কারণগুলোতে এই যে বিষয়গুলো ঘটে, এই যে রুব্রিক্স গুলো দিলাম, এগুলো মূলত বেসিক্যালি প্যাথোলজিক্যাল রুব্রিক্স। কস্টিকামে কেয়ার, সিম্পেথাইজড, হ্যাঁ, এগুলো একদম এত বেশি থাকে যে এগুলাতে কোনো ঝামেলা হলে প্যাথোলজি গ্রো করা শুরু করে। তো এই যে দেখেন নেচার লাভ, আপনি গাছ লাগাচ্ছেন, প্রকৃতিকে ভালোবাসছেন, সোচ্চার থাকছেন, সবই ঠিক আছে, আপনার কত এক্সট্রিম লেভেলে যাওয়া দরকার। আরে বাবা, হতে দাও, কিন্তু এরা কিন্তু ওটা ছাড়বে না। হ্যাঁ, এরা বলবে যে কিভাবে হতে দেবো, মানে হতে দেবো বললেই হলো, কিভাবে এরকম হতে পারে, এরকমটা হওয়া উচিত না, এটা হতে পারে না, এটা হলো কস্টিক, হবে না। ঠিক আছে, তো আমরা কেয়ারফুলের বিষয়গুলো দেখেছি, কেয়ারস এন্ড ওয়ারিজ এর বিষয় দেখেছি, অ্যাংজাইটি আদার্স দেখেছি। ঠিক আছে, তো একটা রুব্রিক্স আমি সম্ভবত 2017 সালে আমি কলকাতায় গেছিলাম। ওই সময় রেপার্টরিতে নাই, উনি ওই সময় রুব্রিক্সটা বলেছেন। রুব্রিক্সটা আসলে আমি লিখেছিলাম, আমার মানে লেখাটা তখন ক্লিয়ার ছিল না, তখন তো এত ভালোবাসা দিয়ে ইয়ে করতাম না, হোমিওপ্যাথি করতাম না। সেটা ছিল যে কেয়ারফুল অফ সোসাইটি অ্যাবাউট, হ্যাঁ, এটা সিঙ্গেল মেডিসিন উনি বলেছিলেন, কস্টিকাম। কেয়ারফুল অফ সোসাইটি অ্যাবাউট। পরবর্তীতে অবশ্য বিভিন্ন ডাক্তার এটাকে বলছে যে কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, ব্র্যাকেটে সোসাইটি অ্যাবাউট দিয়ে ওটা হয়। কিন্তু এটা মাথায় রাখবেন যে সোসাইটি নিয়ে যার অনেক বেশি কেয়ার, এটা হলো কস্টিকাম। হ্যাঁ, সোসাইটিতে যে থাকে, সোসাইটির কি নিজস্ব কিছু রুলস থাকে, রেগুলেশন থাকে, কিছু আইডিয়ালিজম থাকে। হ্যাঁ, কিন্তু কস্টিকাম দেখতে পাই যে সোসাইটিতে ডিসক্রিমিনেশনে ভরা। ডিসক্রিমিনেশন কি বলেছিলাম, ডিসক্রিমিনেশনের ব্যাখ্যা দিয়েছিলাম না, ভেদাভেদ অনেক বেশি, হিপোক্রিসিতে ভর্তি, নানান ধরনের রং থিংস সেখানে চলতে থাকে। আমরা সবাই মেনে নিচ্ছি, সহ্য করছি। এবার মসজিদ কমিটির কথা চিন্তা করেন, এগুলো বলতে ইচ্ছা হয় না, তাও বলি। মসজিদ কমিটির কথা চিন্তা করেন, কত মসজিদ আছে কালারফুল পোস্টার ছাপিয়ে ইলেকশন করছে, সভাপতি সেক্রেটারি ভুল বলে থেকে আমি কারেকশন করে দিবেন, কেন খরচ করছে, কত ধরনের হিপোক্রেসি, রং, এই থিংস গুলো রং চলছে। মসজিদ পরিচালনার জন্য তো কমিটির দরকার নাই, ইমাম সাহেবই নেতা, কিন্তু সেই জায়গায় হচ্ছে না। এগুলাকে আমরা কি করি, আমরা সাধারণ মানুষ সেটাকে নেগলেক্ট করি। আমরা শুধুমাত্র চিন্তা করি যে মসজিদের বিষয় বা সোসাইটির, এটা আমার সাথে আর আমার ফ্যামিলির সাথে কতটুকু রিলেটেড, আমরা ওইটুকুই শুধু দেখি, বাদ বাকির দিকে আমরা তাকাই না। কস্টিকাম কিন্তু তা করতে পারে না, সে আমাদের মতো চিন্তা করতে পারে না। একটা ধারা চলছিল, একটা ফ্লো চলছিল, কস্টিকাম ওই ফ্লো এর এগেইনস্টে দাঁড়াবে, ফ্লো এর সামনে দাঁড়াবে। ট্রেন দিয়ে পানি চলছে, সামনে একটা ইট ফেলে রাখলেন, এই ইটটা হলো কস্টিকাম। যে ইটটা ওখানে পড়েছে ওটা হলো কস্টিকাম। সে ওই ধারায় চলবে না, সে ওখানে ডিসক্রিমিনেশন খুঁজে পাবে, সে ওখানে হিপোক্রেসি খুঁজে পাবে, সে ওখানে রং থিংস খুঁজে পাবে। ওই ব্যক্তির, কস্টিকাম ব্যক্তির ওই ধরনের চলা, ওই বিষয়গুলো একদমই পছন্দ না।
এগুলো কি হচ্ছে, কি হচ্ছে, এইসব অবক্ষয় কোত্থেকে আসছে, সমাজের আজকে কি অবস্থা, কি অবস্থা। রাত 2টা 3টা পর্যন্ত আমাদের রাজশাহীতে 11টা 12টা পর্যন্ত পার্টি করে তরুণীরা যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম এই আকাশ সংস্কৃতি তো আগে ছিল, এখন হলো ইন্টারনেট সংস্কৃতি, একদম ধ্বংস হচ্ছে। কষ্টকর ভাবনা। তো যখন এই যে খুব এই রাগ, আমরা বলি না রাগে কি হয়, ক্ষোভে কি হয়, শোকে কি হয়, পাথর হয়ে যায়, তাই না? এই পাথর যখন সে এটা প্রকাশ করতে পারছে না, সাপ্রেসড করে রাখতেছে, তখন তার মধ্যে পাথর তৈরি হয়ে যাচ্ছে, কিডনিতে পাথর তৈরি হয়ে যাচ্ছে, গল ব্লাডারে স্টোন তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কিভাবে বডি এক একটা জিনিস তৈরি করে ফেলে, প্যাথোলজি কি করে গ্রো করে ফেলে। একটা রোগী আসছে, কিডনিতে স্টোন হয়েছে। তো কিডনিতে আমরা তো স্টোন বলেই আমরা রাগের বিষয়গুলো বোঝার চেষ্টা করি। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি এত টেনশন, কি নিয়ে এত, কি নিয়ে এত মানে ওয়ারিতে থাকেন, একদম ওয়ারিড ফেস, কি পছন্দ হয় না বলেন তো? তো বলতেছে যে এগুলা এগুলা পছন্দ হয় না, আমি পছন্দ করি না, কিভাবে হবে, এই সংসার কিভাবে চলছে, এগুলো আমার একদম পছন্দ না। হ্যাঁ, এখানে একদম ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ নাই, যেখানে সেখানে ইয়ে করছে। আপনাদের শহরগুলোতে আছে কিনা, রাজশাহী তো অনেক ফাস্ট, স্মোকিং করছে। কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও হলো, ওপেন প্লেসে মহিলারা স্মোকিং করছে, কিন্তু ডাল ভাত ব্যাপার, কিন্তু আমরা তো এটা মেনে নিতে পারি না। আমরা তো একটা, আমাদের তো একটা ডগমা আছে, তাই না? আমাদের সমাজ ব্যবস্থা তো ওই একটা জায়গায় রেখেছে। তো এই লোকের কাছে মনে হচ্ছে যে যেখানে সেখানে স্মোকিং, এটা মোটেই উচিত না। হ্যাঁ, এরকম তো হতে থাকলে আমাদের পুরো প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এটা হলো কষ্টিকারের ভাবনা। আপনার ভাবনাটি কি, আরে বাবা তুমি তোমার ধান্দায় থাকো, তোমার সন্তান কি করছে সেটা দেখো, তোমার সন্তান ভালো মন্দ করছে কিনা, ভালো মতন স্কুলে যাচ্ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা সেটা দেখো, তারা বিড়ি খাচ্ছে কিনা দেখো, অন্যদের চিন্তা করো। সেটা পারে না, আদার্স অ্যাংজাইটি, আদার্স কেয়ারফুল, আদার্স, তাই না? প্রজন্ম নিয়ে তো ভাবার দরকার তার পড়েনি, সে ঠিকা নেয়, সেটা নিয়ে নেয়। তো আদার্স এর জন্য সে যদি এরকম অ্যাংজাইটি, এরকম কেয়ার থাকে, তাহলে নিজের ফ্যামিলি মেম্বার বা রিলেটিভদের প্রতি তার কেমন থাকবে? তো এইগুলা যখন সে করতে পারতেছে না, তখন এই ক্ষোভ, এই ইয়েগুলা, সে শোক, এটাকে সে পাথর হয়ে যাচ্ছে, তার কিডনিতে পাথর হয়ে গেল, ফিল্টার করতে পারছে না, কিডনিতে পাথর হয়ে গেল। তো আহ আপনার কাছে মানে আমি ইয়ে বললাম যে আপনার এত ভাবার দরকারটা কি? আপনার তো দরকার নাই, আপনি যা আছেন সেটা নিয়ে ভাবেন। কিন্তু সে ওটা মানতেই নারাজ। না, এটা কেমন করে? কাউকে না কাউকে তো আগায় আসছে, কাউকে না কাউকে কথা বলতে হবে। তো এবার ভালো করে বুঝেন ফ্লো কি। ফ্লো হচ্ছে ছেলে মেয়ে চায়ের দোকানে যাবে, বিড়ি খাবে, কোনো সমস্যা নেই, পাশাপাশি বেঞ্চে বসবে, এটা হলো ফ্লো। আর সে কি করছে, ফ্লো এর মাঝখানে দাঁড়ায় যাচ্ছে, ওই যে বললাম ট্রেনের মধ্যে ইট ফেলার মতো সে দাঁড়ায় যাচ্ছে। তো সে চেষ্টা করছে ফ্লোটাকে ইন্টারাপ্ট করা, এই যে মুভমেন্ট, এই যে ইন্টারাপ্ট করা, সে 10 জনকে ডেকে বোঝানোর চেষ্টা করছে। এই যে বোঝানোর যে ভাবনা, যে চিন্তাধারা, এই চিন্তাধারাকে আমরা রুব্রিক্সে কি নিতে পারি? এনিওয়ান বলেন, পারবেন তো? প্রচলিত থ্যাংক ইউ, সিয়াম পেরেছে, অ্যানার্কিস্ট। এটাই হলো অ্যানার্কিস্ট। আমি অ্যানার্কিস্টটা প্রতিদিন একটু একটু করে বলতেছি বিভিন্ন ধরনের ভাষায়, যাতে আপনাদের অ্যানার্কিস্ট বুঝতে সমস্যা না হয়।
কস্টিকাম সব সময় আলাদা চিন্তা করে, তার একটা নিজস্ব ওয়ে আছে। হ্যাঁ, কোন জিনিসকে দেখার একটা ওয়ে আছে, তার নিজস্ব একটা চিন্তা চেতনা থাকে এবং তার থিঙ্কিংটা একটু ডিফারেন্ট। আপনি থিঙ্কিং করতে পারবেন, একটা ছেলে একটা মেয়ে চায়ের দোকানে বসে থেকে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আপনি হয়তো চিন্তা করতে পারবেন না, কিন্তু কস্টিকাম ঠিকই ডিফারেন্ট থিঙ্কিং করে ফেলে। তো একটা কেস একটু বলেই শেষ করে ফেলি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। এই ছেলেটা গলা বসে গেছে, গলা বসলে ডেফিনেটলি কস্টিকাম দিই, কিন্তু সব গলা বসে কস্টিকাম দিলে হয় না, কিছু তো ডাল কামারাও থাকে, আরো মেডিসিন আছে। তো এই ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই যে কষ্ট হচ্ছে এটা নিয়ে আপনার কি ভাবনা কাজ করে। ছেলেটা বলতেছে যে এটা নিয়ে না, তবে আমার সবকিছুতে খুব চিন্তা হয়। কি চিন্তা? বলছে যে আমি যা দেখি সবকিছু নিয়েই আমার এক ধরনের মানে ভাবনা কাজ করে। এই ছেলেটার বয়স কত হবে? হার্ডলি 25, 24, 25 বা 26, এখন পাগড়া যুবক। এই বয়সে সে এনজয় করবে, ঘুরে বেড়াবে, তার জবে যাবে বা তার যে ইয়াতে আছে, কিন্তু সে দুশ্চিন্তা করছে, সবকিছুতে আমার চিন্তা হয়। এই বয়সে তো তার রেসপন্সিবিলিটি থাকার কথা না, তার মন যা চাইবে তাই করবে, তার তো কোনো বাধা থাকার কথা না। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি করেন, প্রফেশন কি? সে বললো যে আমি রুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করছি, পাস করছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। এখন রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামী বাংলাদেশ আইবিএস আইবিএস বাংলাদেশ স্টাডি বলে একটা ইনস্টিটিউট আছে রাজশাহী ইউনিভার্সিটি, সেখানে পিএইচডি করছি। তো এটা একটু কেমন লাগে? ইঞ্জিনিয়ার, সে তার ইয়েতে এমএস করবে, অন্য কিছু করবে না, যে সে এখন পিএইচডি তে করতে যাচ্ছে বাংলাদেশ স্টাডি। করবি তো কর, সায়েন্স ফ্যাকাল্টিতে কর, বা ইঞ্জিনিয়ারিং রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে সেখানে কর, অথবা তার রুয়েটেই করতে পারে, সে রুয়েটেও না। হায়ার স্টাডি নিঃসন্দেহে খুব ভালো বিষয়, কিন্তু আপনাকে তো আপনার প্রফেশনের দিকে ফোকাস রাখতে হবে। আপনি হোমিওপ্যাথি পড়তেছেন, হোমিওপ্যাথি পড়তে যে আপনি আহ, অন্য একটা কিছু করতেছেন, আপনার প্রফেশনের দিকে ফোকাস থাকতেছে না, এটা তো হওয়া উচিত না। সে আমাকে বললো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি এবং ইঞ্জিনিয়ারিং পরে অটোক্যাড অমুক তমুকের কম্পিউটারের এগুলা ট্রেনিং নিলাম, এই করলাম, এটা হলো মানানসই। কিন্তু সে কি বলতেছে বাংলাদেশে তো বাংলাদেশ স্টাডিতে আমি এই বাংলাদেশের কি একটা বিষয় নিয়ে বলবো, যে সম্ভবত হিস্ট্রিকালচার এই রিলেটেড কোন একটা সাবজেক্টে সে পিএইচডি তার সাবজেক্ট ওই টপিকস এর উপরে পড়ে। তো সে বলছে যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিটের পরে আমি একটা ফ্যাক্টরিতে জব নিই, কিন্তু সে জবটা আমি ভালো লাগে না, আমি করতে চাই না। এইখানে দেখেন আমি যে ফ্লো এর যে বিষয়টা বললাম, ধারার কথা যেটা বললাম, ওই যে ট্রেনের কথা বললাম, ট্রেনের মধ্যে একটা ইট রেখে দিলেন, দেখেন এটা কি ইঞ্জিনিয়ার, সে একটা ফ্যাক্টরিতে জব করবে, ডেফিনেটলি ইঞ্জিনিয়ারের কাজ ফ্যাক্টরিতে, তাই না? কমপ্লিট হয়েছে জব করো, জব পেয়েছো জব করো, কিন্তু সে জব করতে চায়নি। এই প্রফেশনাল লাইফের ফ্লোটা কি? প্রফেশনাল লাইফের ফ্লো আপনার যখন জব হবে 6 মাস পরে পার্মানেন্ট হবেন, পার্মানেন্ট হয়ে সুন্দরী একটা মেয়ে দেখবেন, মেয়ে দেখে বিয়ে দিবেন, বিয়ে করবেন, বিয়ে করে ফ্যামিলি সেটেল করবেন, এটা তো নরমাল ফ্লো। কিন্তু সে কি করলো, ওই ফ্লো এর ওই জায়গায় স্টপ করে বিয়ে করেছেন না, কি করছেন? পিজি করছে, কোথায়? বাংলাদেশ স্টাডিতে। ফ্লো এর মাঝখানে কিন্তু সে দাঁড়ায় গেল, ভালো করে বুঝেন, ফ্লো এর মাঝখানে সে দাঁড়ায় গেল। সে বলছে জবটা পেয়েছিলাম, তো এটা আমি করলাম না। কেন করলেন না? বলে আমি এই গতানুগতিক লাইফ লিড করতে চাই না, আমি কিছুটা আলাদা করতে চাই। আমি চাই যে আমার দেশের প্রত্যেক স্তরে দেশত্ববোধ, দেশপ্রেম গড়ে উঠুক। কেউ দেশের কথা ভাবে না, সবাই এই প্রতিবেশী দেশকে ফলো করে। আমরা ঠিক মতো বাংলা বলতে পারি না। কথাগুলো দেখেন, তার ভাবনাগুলো, চিন্তাধারাটা কি? স্রোতের বিপরীতে তো গেল, বিয়ে শাদী করলো না, তার ভাবনাটা কি কাজ করছে দেখেন। কি দেখতে পাচ্ছেন, কি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এখানে? বলেন, তো বলেন একজন, তার এই ভাবনাটা, এই অনুভূতি। এইটাই স্যার অ্যানার্কিস্ট।
সিয়াম বুঝতেছে, আপনারা কি বুঝতেছেন না? আপনারা কি বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি। ধারার বিপরীতে, ধারার মাঝখানে, স্রোতের মাঝখানে যখন দাঁড়ায় যাচ্ছে, সেটা হলো অ্যানার্কিস্ট। সুন্দর একটা ডেফিনেশন দিয়ে দিলাম, দেখে নিন। তো সে কিন্তু বলছে না যে আমি যে জব পাইছিলাম সেটার বেতনটা ভালো ছিল না, এটা আমার পছন্দ হয়নি। সে কি বলছে, আমরা মনে হচ্ছে বাঙালিত্বই হারাই ফেলছি, বাংলায় ঠিক মতন কথা বলে না, হিন্দি প্রোগ্রামটাকে হিন্দি গান শোনে। তাহলে সে এই যে করতেছে, তার পিএইচডি করতেছে, তার লক্ষ্য উদ্দেশ্যটা কি বাংলাদেশকে জানা, কেন জানা, সে এই দেশের জন্য কিছু করতে যায়, এই সমাজের জন্য কিছু করতে যায়, সোসাইটির জন্য কিছু করতে চায়। এটাই হলো আমাদের অ্যানার্কিস্ট ভাব। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিই ছোট্ট করে। আমাদের এক স্টুডেন্ট অনেক আগে পাশ করে গেছে। তো হোমিওপ্যাথিতে তো আসলে ওরকম জব নাই, তবে ইদানিং কিছু জব তৈরি হয়েছে, কিছু চেইন কোম্পানি আছে, যেরকম ধরেন যে মডার্ন হার্বাল, ঢাকা হোমিও, কলকাতা হোমিও, এরকম নানান নামের চেইন আছে সারা বাংলাদেশে। আছে, তাই না? আমি নাম নিলাম মানে মনে করেন না আরো আছে। তো এই জায়গাগুলোতে চাকরি করলে একটা মান্থলি স্যালারি থাকে, আর তাদেরকে, আমি যদি ভুল না করি, তারা প্রোডাক্ট যতগুলো সেল করতে পারবে, প্রেসক্রিপশন যতগুলো মেডিসিন করতে পারবে, তার উপরে একটা কমিশন দেওয়া হয়। কমিশনের ভিত্তিতে তারা স্যালারি একটা, তার সাথে কমিশন যোগ করে মূল স্যালারিটা হয়। তো এই চেম্বার গুলোতে অনেক ডাক্তার বসে। তো এই ডাক্তারদের মধ্যে ওই প্রেসক্রিপশনে আপনার মেডিসিন, বেশি বেশি মেডিসিন লেখার একটা কম্পিটিশন থাকে, একটা অলিখিত কম্পিটিশন থাকে। তো যত ওষুধ দিবে, যত ফাইল দিবে, বিল তত বাড়বে, তার কমিশনটা পাবে। এটাই হলো মোটামুটি এইখানকার একটা থিম। আমাকে, মানে আমি কাউকে হার্ট করছি না, সরি, কেউ যদি এরকম হয়ে থাকেন, হার্ট হবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো এই আমার স্টুডেন্ট, এই সে কখনোই সেই প্রতিষ্ঠানে জয়েন করার পরে তার টার্গেট কমপ্লিট করতে পারে। তো একটা কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে যখন আপনি চাকরি করবেন, তখন টার্গেট আপনাকে কমপ্লিট করতেই হবে। এটা খুব বেসিক ধারণা, এটা করতেই হবে। আপনি এলোপ্যাথিতে যান আর হোমিওপ্যাথিতে, যেখানেই যান, হ্যাঁ, এবং যেভাবে যদি ম্যানিপুলেশন করা লাগে আপনাকে করতে হবে, এটা করে রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, এমআর, অ্যালোপ্যাথি হিয়ার, তারা কিন্তু এগুলো করে। কিন্তু আমার এই স্টুডেন্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, তার বসের প্রতি তার প্রচন্ড রাগ। কেননা সে বলে যে লোকজনের উপরে এত ফাইল চাপাতে আপনি করেন কেন? হোমিও ওষুধ তো একটা দিলে হয়, নাহলে দুটো দেন, নাহলে তিনটা দেন, চারটা পার প্লাসিবো দেন, অসুবিধা নেই। কিন্তু এই গাদা গাদা এই প্যাটার্ন ফাইল গুলো দেওয়ার দরকার নাই। তার কাছে মনে হয় যে এই কোম্পানির লোকজন, এই কোম্পানি লোকজনের রক্ত চুষে খাচ্ছে, রক্ত চুষা। তো ম্যাট্রিমেটিকা গুলাতে কস্টিকাম সম্পর্কে ডাইরেক্ট দেওয়া আছে, এই ব্যক্তিগুলা ডিফাইন থাকে, সরাসরি তার অথরিটির সাথে একদম বাহাস করে, কথাবার্তা বলে ডাইরেক্টলি, ওপেন, হ্যাঁ, প্রয়োজনে ফাইট করা শুরু করে দেয়। এই ছেলেও তাই করলো, আমি এত ওষুধ দিতে পারবো না, আমি কেন রোগীকে দিব, যদি তার সমস্যা না হয় আমি কেন মিলিয়ে ঝুলিয়ে ওষুধ দিব, কেন দুটো তিনটে ওষুধ দিব, তার গ্যাসের সমস্যা নেই আমি কেন গ্যাস ওষুধ দিব, পায়খানা ঠিক আছে আমি কেন পায়খানা ওষুধ দিব। এগুলো পুরো অযৌক্তিক, অন্যায়। হ্যাঁ, এগুলো আপনি যেগুলা করছেন, আপনি তো একদম রক্ত চোষা। তাহলে কি সে কিন্তু ইনজাস্টিস সাপোর্ট করছে না, ঠিক আছে? ইনজাস্টিস সাপোর্ট করছে না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। সে তো অ্যানার্কিস্ট, সাথে ডিফাইন, আবার এই যে অন্যদের সাথে অযৌক্তিক, তার পায়খানার ওষুধের প্রয়োজন নাই, জোলাপের দরকার, আমি জোলাপ দিব কেন? তো এই পর্যন্ত আর কি। কালকে আরো কিছু আলোচনা আছে, ইনশাল্লাহ আবার কিছু আলোচনা করব। আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।